স্ট্যাটিস্টিক্সের কাজটা সেটা জিওলজিক্যাল ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল। এবং সেটা তখনকার দিনের একজন যারা পাইওনিয়ার্স ইন জিওস্ট্যাটিস্টিক্স টিমোথি হুইটেন খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং জিওলজিক্যাল ম্যাগাজিনে একটা ছোট লেখা লিখেছিলেন যে এই প্রথম আমি দেখলাম যে পেট্রোলজির একটা প্রবলেমে একটা কোয়ান্টিটেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করা হচ্ছে। উনি ওই মাইক্রোক্লিনের প্রপোর্শন তার ভ্যারিয়েশন ইন স্পেস সেইটাকে স্টাডি করেছিলেন, আমার ভেগলি মনে করছে সেইটা স্টাডি করেছিলেন এবং তার স্ট্যাটিস্টিক্যাল কিছু কিছু করেছেন। এবং তারপর থেকে হুইটেনের সঙ্গে যোগাযোগটা হওয়ার পরে ডক্টর সাহা জিওস্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্যাল জিওলজিতে ইন্টারেস্টটা গ্রো করতে শুরু করে এবং এখনো সেই সব জিনিসগুলোকে চালু করে। এবং শিমুলের যে থিসিস ও ছাত্ররা অনেকেই ওই জিওস্ট্যাটিস্টিক্যাল মেথডসগুলোকে ডক্টর সাহা এইটাও বলে একটা কাজের জন্য শিমুলের যেমন মিনারোলজি বা কেমিক্যাল ভ্যারিয়েশন ছিল সেই কাজেই ওর যেভাবে উনি সিমুলেটাকে নতুন করে দেখতে চাইছিলেন তার জন্য প্রচুর কেমিক্যাল অ্যানালিসিস করা। অথচ কেমিক্যাল অ্যানালিসিস করা তখনকার দিনে খুব একটা দুঃসাধ্য কাজ ছিল। উনি তখন খুঁজে খুঁজে কথাবার্তা বলে র্যাপিড কেমিক্যাল অ্যানালিসিস কীভাবে করা যায় সেই মেথডগুলোকে বার করলেন। সেই যন্ত্রটা নিজে কিনলেন এবং ডিপার্টমেন্টে সেটাকে ইনস্টল করলেন, করে তার ছাত্ররা এবং উনি নিজেও সেই যন্ত্রটাকে কাজে লাগিয়ে, এখানে অশোক রয়েছে, অশোক করতে পারবে, সেই যন্ত্রটাকে কাজে লাগিয়ে তারা প্রচুর কেমিক্যাল অ্যানালিসিস করে এবং সেই কেমিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে শিবলিং গ্যানিটের ম্যাপিং এবং শিবলিং গ্যানিটের মেট্রোলজিক্যাল ইভলিউশনের একটা নতুন পিকচার ডক্টর সাহার কাছ থেকে। শেষের দিকে ডক্টর সাহার আরেকটি বিরাট কীর্তি আমি বলবো, কিন্তু দুঃখের বিষয় সেটা এখন ওর সেন্টার অফ সায়েন্স এইটা তখনকার দিনে যখন পরিবেশ নিয়ে এত বেশি আলোচনা হতো না, তখন সবে জাস্ট পরিবেশের কথা একটু আসতে শুরু করেছে। তখন থেকেই ডক্টর সাহা পরিবেশের সম্পর্কে ইন্টারেস্টেড এবং এয়ার পলিউশনের ওপরে উনি একটা স্কিম আনেন এবং সেই স্কিমে অনেককে দিয়ে কাজও করেন। তারপরে নিজে ওই সেন্টার ফর স্টাডিজ ফর ম্যান অ্যান্ড সিএসএম সেকে করেন এবং সেখানে তারা খুব স্কেল আপ কাজ করেছে। মানে বহু জায়গায় প্রায় প্রিলিমিনারি ডিটেল রিপোর্টস তৈরি করেছেন এবং এটা অত্যন্ত সুনামের সঙ্গে সেই কাজগুলো করেছেন। কিন্তু সেটা ডক্টর সাহা মারা যাওয়ার পরে আনফর্চুনেটলি সেই ইনস্টিটিউশনটা প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছে। সকল ছিল সেই ইনস্টিটিউশনের দীর্ঘদিন এইভাবে ডক্টর সাহা সমস্ত কিছুতেই একেবারে যে বিষয়ে টপিক্যাল ইন্টারেস্ট সেই বিষয়গুলোকে ধরেছেন এবং সেইতে কাজ করার জন্য যা যা করার দরকার আমাদের দেশের কন্ডিশনে সেইটিকে করার চেষ্টা করেছে। এবং কোনো কিছুই কোনো ইনফ্রাস্ট্রাকচারের অভাব কিংবা আমি এটা এই জিনিসটা নেই কী করে করবো এইটা কোনোদিন তাকে ডেটা করা জিওটেকনোলজি করার কোনো উপায় ছিল না। উনি বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে ডক্টর সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং তার থ্রু দিয়ে করে কমিউনিটির কাছে এই ডক্টর আমাদের এখানে প্রেসিডেন্সি কলেজে রিসার্চের গোড়াপত্তন করেছিলেন হেমচন্দ্র দাস। তিনি প্রথম একটা একাডেমিক ইনস্টিটিউশনে যে রিসার্চ করা সম্ভব জিওলজিতে সেটা তার উদ্ভিদগুলো বেডস বেডস এরকম দেখেছিলেন। কিন্তু সেটা কখনোই একটা ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি হিসেবে আসে। ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি হিসেবে রিসার্চটাকে একটা ক্রিটিক্যাল পার্ট অফ দি ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাকম্পানিমেন্ট টু দি টিচিং এটি প্রথম আনেন
সন্তোষ কুমার এবং ডক্টর শাহ সন্তোষবাবুর কাছ থেকে এই রিসার্চের ইন্সপিরেশনটা পেয়েছিলেন। কারণ ডক্টর শাহ এই এখানকার মতন প্রেসিডেন্সি কলেজের মতন একটা ইনস্টিটিউশন যেখানে ভেরি স্ট্রং টিচিং কম্পোনেন্ট ছিল এবং সেখানে টিচিংয়ের কোনো দিকটাকে কোনোভাবে অবহেলা না করে টপ ক্লাস রিসার্চ তখনকার দিনে যেটা সেটা উনি করে গেছেন এবং সেটা সারা পৃথিবীতে সমাদৃতও হয়েছে। এই ডক্টর শাহের কাছ থেকে আমাদের শেখার বিষয় এইটাই যে টিচিংয়ের কাজটাকে উনি কখনো কোনো অবহেলা করেন। আমরা দেখেছি উনি এয়ারপোর্ট থেকে নেমে সোজা ক্লাসে চলে এসেছে, কাজে কোনো ক্লাস কোনো ব্যাপারে কখনো অবহেলা করতেন এবং উনি কখনো এটা এরকম বলতে শুনিনি যে আমার রিসার্চের কাজে এত ব্যস্ত যে আমার টিচিংটা আমাকে হ্যাম্পার করছে, টিচিংয়ের ডিউটিটা আমাকে হ্যাম্পার করছে, এরকম এই ধরনের কথাবার্তা ডক্টর শাহের কাছ থেকে বোথ টিচিং অ্যান্ড রিসার্চ এই দুটোকে সমানভাবে একটি হায়েস্ট লেভেল অফ এফিসিয়েন্সি কীভাবে চালানো যায় এইটা ডক্টর শাহের কাছ থেকে আমাদের সকলের শেখা হয়েছে।